এয়ারপোর্টে আসি, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আরেকটা দুঃখজনক একটা ঘটনা ঘটলো। আমি এখানে আমার 12 ঘন্টা ট্রানজিট, সেই হিসেবে আমি হোটেল পাওয়ার কথা, খাবার পাওয়ার কথা, তারপরে এখানে আমার ভিসা পাওয়ার কথা, সবই ফ্রি হওয়ার কথা। তারপর আমি গেলাম কাউন্টারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আছি এখন রোমানিয়ার রাজধানী বুকারেস্টের যেই সেন্ট্রাল এয়ারপোর্ট, হেনরি কন্ডা এয়ারপোর্টে। এখান থেকে এয়ারপোর্টের কিছু অংশ দেখা যাচ্ছে। তা আমার ফ্লাইট হলো আর 1 ঘন্টা আছে এখান থেকে ইস্তাম্বুল। তারম একটা এয়ারলাইন্স আছে, ওই তারম এয়ারলাইন্সে যাচ্ছি। একই টাইমে আরেকটা প্লেন যাবে, সেটা হলো টার্কিশ এয়ারলাইন্স। তো আমি টার্কিশে যাচ্ছি না, আমি এই টিকিটটা কাটছি হলো গালফ এয়ারলাইন্সের মাধ্যমে। গালফ এয়ারলাইন্স দিয়ে আমি এখান থেকে যাবো ইস্তাম্বুল, ইস্তাম্বুল থেকে যাবো বাহরাইন, বাহরাইন থেকে আমি যাব হলো ব্যাংকক, থাইল্যান্ডে। তো আমার একটা মোটামুটি লম্বা ছুটি আছে আর আমার কিছু কাজ আছে, সব মিলে যাচ্ছি। আর এখানে যে ইমিগ্রেশন সেটা খুব ফ্রেন্ডলি ছিল, তারপরে এখানে যে বোর্ডিং নেওয়া হয়েছে ওইখানেও ফ্রেন্ডলি ছিল। আমার লাগেজ ছিল প্রায় 30 কেজির মতো। তো আমার ওজন দেখলাম যে 15-14 কেজি এরকম হয়েছে। কোনো কিছু চেক করে নাই, কোনো আইডি ডকুমেন্ট কিছু চেক করেনি, শুধু পাসপোর্ট দিলাম। পাসপোর্ট দেখে ওরা এখানে বোর্ডিং পাসপোর্ট দিলে এখান থেকে ইস্তাম্বুল পর্যন্ত দিছে, কিন্তু ইস্তাম্বুল থেকে যে আমি বাহরাইন যাবো সেটা আমার নিতে হবে ইস্তাম্বুল থেকে, ওখানে গালফ এয়ারলাইন্সের যে কাউন্টার আছে ওইখান থেকে। তো পথে কি হয় না হয়টা পথেই বলবো, ধাপে ধাপে। এখন এখানে ওয়েটিং, পিছনে আমার ওয়েটিং আছে, ওইখানে সবাই বসে আছে, ওইখানে আমি যাবো। 8:30 প্রায় বাজে, আমরা বসে আছি অনেকক্ষণ ধরে। না, আমরা 35-36-এর সামনে দাঁড়িয়ে আছি, কোনো লোক নেই। পরে দেখতেছে 10 মিনিট আছে, আমাদের এখন টিকিট চেক করে ওরা প্লেনে উঠাবে। একটু পরে একজন আসলো, আইসা বলতেছে 1 ঘন্টা লেট হবে। তারপর মাইকেও ঘোষণা দিছে। তো এখন আমি আবার উপরে আসলাম, কতক্ষণ আর বসে থাকবো, কারণ এয়ারপোর্টে এই যে ঘন্টা বসে থাকাটা খুবই বিরক্তিকর। বাসে করে আসলাম, বাস থেকে নামলাম, দেখেন প্লেনের সাইজ পুরো বাচ্চা একটা প্লেন, পুরো খেলনা প্লেনের মতো লাগতেছে। কেবল এসে পৌঁছাইলাম, বাস দাঁড়ায় আছে, বাসে উঠি আমরা এখন। এখানে সম্ভবত এরা হজে গেছে নাকি, এখন তো হজের সিজন না, কিন্তু ওইরকম পোশাক দেখা যাচ্ছে। কারণ আমি বুঝতেছি না, আমার কাছে কোনো টিকিট নাই। আমার এখান থেকে হলো বাহরাইনের ফ্লাইট, ওরা আমার বুকারেস্ট থেকে কোনো দেয় নাই, বুকারেস্ট থেকে কোনো বোর্ডিং পাস দেওয়া হয় নাই। তো এখান থেকে আমার নিতে হবে। এখানে গালফ এয়ারলাইন্সের কোনো না কোনো ব্যাপার আছে, আমার ওটা খুঁজে বের করতে হবে আর কি। এখানে কাউন্টার খুঁজে পেয়েছি, তো এখন ওয়েট করা লাগতেছে, কিছুক্ষণ ওয়েট করার জন্য। দেখি কি বলে, হয়তো বোর্ডিং পাস দিবে এখান থেকে। এখানে লেখা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের জন্য এখানে হোটেল ব্যবস্থা আছে, আমাদের ভিসার ব্যবস্থা আছে। ইন্ডিয়ানদের সাথে যত জানি যে আমি তুর্কিদের ব্যাপক পলিটিক্যালি খুব বাজে যেই রিলেশনশিপ আর কি। তো এখানে দেখলাম যে এদের জন্য বিশেষ সুবিধা আছে এখানে এয়ারপোর্টে। একটা বিষয়গুলো আর হলো, আমাকে আমার সব ডকুমেন্ট এখানে হলো আপনার থাইল্যান্ডে যাওয়ার আগে থাইল্যান্ডের লাগে আর কি, থাইল্যান্ডের একটা ডিজিটাল কার্ড করে নিতে হয়। ওটা আছে কিনা জিজ্ঞেস করলো, ওটা দেখলো, ওটা ছবি তুলে রাখলো, আমার পাসপোর্টের ছবি তুললো, আমার টিকিটের ছবি তুলে, এগুলো হোয়াটসঅ্যাপ করে কোথাও পাঠাইলো, বললো যে একটু ওয়েট করেন, ওটা একটু ভেরিফাই করবে আর কি। কারণ এখানে আপনার এটা যদি অথেন্টিক না হয় আপনাকে এয়ারপোর্ট থেকে ব্যাগও পাঠিয়ে দিতে পারে, এই জন্য ওরা এই রিস্ক নিতে চাচ্ছে না। ওরা ভেরিফাই করবে, বলো যে একটু ওয়েট করেন। ওয়েট করতেছে আর কি করবো। আর আসার পথে অন্ধকার ছিল, আর প্লেন পুরো খেলনা প্লেনের মধ্যে একদমই ছোট, আর হলো ধ্বজভঙ্গ আর কি। যখন উঠতেছিল আর যখন নামতেছিল মনে হচ্ছে যে টায়ার মানে খুলে গেছে প্লেন, এরকম একটা সিচুয়েশন, ভয় লাগতেছিল। ঝামেলা শেষ হয়েছে, গালফ এয়ারলাইন্সে আইসা পুরা বিপদে পড়ে গেছি। এখানকার
এটা আসলে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ না, এটা একটা থার্ড পার্টি আর কি। এরা অনেকগুলো এয়ারলাইন্স একসাথে হ্যান্ডেল করে, অনেক 6-7টা এখানে অফিস আছে, ডেস্ক আছে, সবগুলো এক একটাতে মনে করেন 10টা-15টা করে এয়ারলাইন্স ওরা হ্যান্ডেল করে। এরা কি করে, এরা হলো ধরেন আমি যাত্রী, আমার যত ডকুমেন্টস আছে সবগুলো এগুলো বা যে গালফ এয়ারলাইন্সের যে কর্তৃপক্ষ ওদের কাছে পাঠায় হোয়াটসঅ্যাপে, ওরা হলো ভেরিফাই করে, তারপরে এরা অনুমতি দেয়। যাই হোক, তো অনেক সময় লাগছে, 1-1.5 ঘন্টা ওয়েট করানোর পরে বলছে সব ঠিকঠাক আছে। পরে আমাকে একটা বোর্ডিং পাস দিচ্ছে, এটা হলো বোর্ডিং পাস। তো বোর্ডিং পাসটা দেখে আমি হাসতেছি, ওটা হাতে লেখা দিছে। এখন এখানে হলো যে সিকিউরিটি দেখেন, এই সিকিউরিটিতে আপনার হলো কিউআর কোড না থাকলে আপনি স্ক্যান করে ভিতরে ঢুকতে পারবেন না। পরে উনি আইসা এই যে টেম্পোরারি যে বোর্ডিং পাস হাতে লেখা, এই বোর্ডিং পাস দিয়ে ওদেরকে মানে এখানকার যে কর্তৃপক্ষ, সিকিউরিটি কর্তৃপক্ষ, এদের বললো যে ঢুকে দেওয়ার জন্য, তারপরে এরা ঢুকে দিছে। তারপর এইটা নিয়ে আমার হইলো গালফ এয়ারলাইন্সের যে কর্তৃপক্ষ তাদের কাছে যেতে হবে, তারা আমাকে যে অরিজিনাল বোর্ডিং পাস দেবে। কারণ এখানে প্রায় 6-7-8 ঘন্টা ট্রানজিট আমার, তো 1 ঘন্টা লেট হয়েছে, ধরেন 7 ঘন্টা। তো এখনও ওই গালফ এয়ারলাইন্সের লোকজন সম্ভবত এখন এখানে আসছে কিনা আমি জানি না, তবে যখন গেট ওপেন হবে তখন আর কি ওরা আসবে, অথবা ফ্লাইট আসবে অন্য কোথাও থেকে, ওইখান থেকে এসে ওরা আমাদের হয়তো ওইখান থেকে আবার বোর্ডিং পাস দেবে, এরকম কিছু হতে পারে, আমি শিওর না। আর এখানে গেটে দেখলাম, এই চার্টে দেখলাম যে 5:10 আমি জানতে পারবো কত নম্বর গেট দিয়ে আমাকে যেতে হবে। তো এখনও প্রায় লম্বা সময়, কেবল 12:30 বা 1:45টার মতো বাজে, এখন 4-5 ঘন্টা ওয়েট করতে হবে। তো আমি খুঁজতেছি কোথাও চার্জিং ব্যবস্থা আছে কিনা, কারণ সময় কাটানোর জন্য বেস্ট হলো কোথাও চার্জ দিয়ে ফোন, তারপরে টাইম পাস করা। কারণ এখন ঘুমানো হয়তো পসিবল, অনেক জায়গা আছে, কিন্তু একটু রিস্কি হবে। এখানে দেখেন কি পরিমাণ প্লেন, আমি দেখতেছি যে একই টাইমে দেখা গেল এখানে 6:45-এ 6:7টা প্লেন ছাড়বে। প্রচুর ব্যস্ত একটা এয়ারপোর্ট, ইস্তাম্বুল এয়ারপোর্ট, বিশাল বড়। আমরা ট্রেন থেকে নামার পরে একদম এই যে পয়েন্ট পর্যন্ত আসতে আসতে অনেক সময় লাগছে, 15-20 মিনিট লাগছে, অনেক দূর, তো বিশাল বড়। ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা হয়েছে, দেখি কাজ হয় কিনা। গালফ এয়ারলাইন্সের বোর্ডিং পাস পেয়ে গেলাম, এখন আমি যাবো বাহরাইন। তবে যতদূর শুনছি অবস্থা বেশি ভালো না আর কি, এখন যুদ্ধের যেই দামামা এটা নাকি আছে। ইউরোপীয় ইউনিয়নের থেকে বিমানের যে সংস্থা, ওইখানে ওরা সতর্কতা দিচ্ছে অলরেডি যে মিডল ইস্টের যে এরিয়া আছে এখানে প্লেন যাতে না উড়ানো হয়। যেভাবে দৌড়ে দিয়েছে মানুষজন, মনে হচ্ছে প্লেন এখনই ছাড়বে, কিন্তু আসলে ব্যাপারটা তা না, এখনো সময় আছে। দেখবো আজকে গালফ এয়ারলাইন্স ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তবে এখানকার যে অথরিটি ওরা বললো যে গালফ এয়ারলাইন্স একটু কঠোর আর কি, ডকুমেন্টেশনে ওরা ডাবল চেক করে সব কিছু, মানে সব ডকুমেন্ট নিয়ে আনে। পুরো প্লেনের অর্ধেকের বেশি লোক খালি থাকে। কিছুটা বানাইছে, আর এগ আর মাসফি বলতেছে, মাসফিটা কি আমি জানি না। ঠিকঠাক মতো এসে পৌঁছালাম একদম সেফলি। এদের সার্ভিস আমার খুবই ভালো লাগছে, খাবার যা দিচ্ছে ওটা ভালো লাগছে, টেস্টে ছিল। তারপরে যারা এখানকার হোস্টার ছিল ওরাও খুবই ফ্রেন্ডলি ছিল। তো একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে, এখানে যেই ব্ল্যাঙ্কেট তারপরে হেডফোন দেওয়া হয় এগুলো আবার ফেরত নিয়ে নেওয়া হয়, এটা অন্য অন্য জায়গায় দেখিনি আমি।
তবে এটাও আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো সার্ভিস। বেশিরভাগ লোক এগুলো অপচয় করে, মানে এগুলা ফালায় দেয়। প্লেনের লাগেজ চেঞ্জ করতেছে, আমার লাগেজটা মনে হয় এখান থেকে চেঞ্জ হইতেছে, ট্রান্সফার হয়ে এখন এখান থেকে ব্যাংকক যাবে। খুবই ছোট এয়ারপোর্ট আর একদম নিরিবিলি, কোনো হই হুল্লোড় শোরগোল কিচ্ছু নাই। এখানে বাচ্চাদের খেলার জায়গা। আমাকে যেতে হবে ট্রান্সফার, আগে যেতে হবে টয়লেট। এয়ারপোর্টে আসি, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আরেকটা দুঃখজনক একটা ঘটনা ঘটলো। আমি এখানে আমার 12 ঘন্টা ট্রানজিট, সেই হিসেবে আমি এখানে হোটেল পাওয়ার কথা, খাবার পাওয়ার কথা, তারপরে এখানে আমার ভিসা পাওয়ার কথা, সবই ফ্রি হওয়ার কথা। তারপর আমি গেলাম কাউন্টারে, জিজ্ঞেস করলাম যে মানে যেটা পাওয়ার কথা আমি ওইটার কথা বললাম ওদের, আমি কাগজপত্র সব দিলাম। বলেছে বাংলাদেশি পাসপোর্টদারিরা হবে না, শুধু যাই হোক। এখন আমি সিকিউরিটি ছিলাম তো কথা স্টপ করে দিলাম, আবার সিকিউরিটি থেকে বের হয়েছি আর কি। যেটা বলতেছিলাম ওইখানে আমাকে যে গালফ এয়ারলাইন্সের কর্মকর্তা ওরা বলতেছে বাংলাদেশের পাসপোর্টধারীরা যাইতে পারবে না বাইরে। তাই আমি বললাম যে আমি সেনজেন রেসিডেন্ট, এটাতে যদি কোনো কাজ হয় আর কি। তো বললো যে আমরা আসলে 100% শিওর না, আপনি যে ইমিগ্রেশন যে অফিসার ওদের সাথে কথা বলেন। আর এখানে দেখলাম যে ছোটো এয়ারপোর্ট তো, মানে পরিবেশটা ওইরকম হালকা আর কি, সব ফ্রেন্ডলি আর খুব ওইরকম। ইমিগ্রেশনে গেলেও যে বিষয়টা আপনি কোনো সমস্যা বা ওরা খুব ব্যস্ত এরকম না, খুবই রিল্যাক্স মুডে ছিল ওরা। পরে পুলিশ অফিসার কাছে গেলাম, বলতেছে পাসপোর্ট দাও, পাসপোর্ট আমি চেক করে দেখি। পাসপোর্ট চেক করলো, করেও কনফার্ম হতে পারতেছে না। পরে এক সিনিয়রকে ফোন দিল, ফোন দেওয়ার পর একজন সিনিয়র আসলো, সিনিয়র অফিসার এসে বলছে না না না, ইউ আর নট অ্যালাউড। লোকগুলো খুবই ফ্রেন্ডলি ছিল, আর এদের দেখতে আমাদের দেশের লোকদের মতো বা ইন্ডিয়ান লোকদের মতো দেখতে আর কি সে এখানকার লোকগুলো। আর আরবিতে নিজে নিজে আরবিতে কথা বলে, আর ইংলিশ বলে। এদের ইংলিশটাও একটু অন্যরকম, মানে ইংলিশটাও মনে হয় যেন আরবি বলতেছে। কাইফাল হাড্ডু, ইউ আর নট অ্যালাউড, ওকে। তো এরকম করে বলতেছিল। যাই হোক, একটু খারাপ লাগলো। পরে দেখলাম যে আমার পাশেই দুজন ইন্ডিয়ান আসলো, ওরা হোটেলও পাইলো, ওদেরকে অ্যালাউ করলো। এবং এটা খুব ইন্টারেস্টিং হতো, আপনি 12 ঘন্টা বাইরে গেলেন, একটু শহরটা হালকা দেখলেন, একটু রেস্ট নিলাম। কিন্তু সারা রাত এই যে আসার সময় আরেকটা ইন্টারেস্টিং কাহিনি, প্লেনের ভিতরে আমার 3টা সিট পাশাপাশি ছিল, 3টা সিট খালি ছিল। পরে আমি 3টা সিটের যে ইয়াগুলো থাকে, ব্যারিয়ারগুলো থাকে, এক সিটের মাঝখানে আরেকটা যে ব্যারিয়ার থাকে, ব্যারিয়ারগুলো সবগুলো নিচে নামায়, বালিশ ছিল সবাই তো বালিশ দিয়েছে, 3টা বালিশে মাথা নিচে দিয়ে ঘুম। এর ভিতরে এয়ার হোস্টেজে এসে আমার ডাকাটাই শুরু করছে যে ব্রেকফাস্ট। তার ব্রেকফাস্ট খাইলাম, খাওয়ার পরে আবার ঘুম। কিন্তু ওই যে একটা অপরচুনিটি ছিল এখানে, একটা মোটামুটি স্ট্যান্ডার্ড, এখানে খুবই 4 স্টার অথবা 5 স্টার মানে হোটেল দেওয়া হয়। কারণ আমি আগেও ভিডিও দেখছিলাম, তো এইটা আমার প্ল্যান ছিল যে 12 ঘন্টাটা আমি এভাবে হয়তো বাইরে গিয়ে কাজে লাগাতে হবে। দেখেন বাইরের অবস্থা, ছোটো এয়ারপোর্ট তো, মানে সব কিছু স্মুথ, এক জায়গায় যাওয়াটা বা যে কোনো জিনিস খুঁজে পাওয়া খুব ইজি, মানে কোনো একটা জটিলতা দেখলাম না। আর দেখলাম এখানে প্রচুর বাংলাদেশি কাজ করতেছে আশেপাশে, এই লাগেজ সেকশনের ওইদিকে দেখলাম। তারপরে যেখান থেকে নিচে আমার ফেস দেখে মনে হচ্ছে, আর অনেকে বাংলা কথাও শুনছি, তো আমি শিওর না সবাই বাংলাদেশি কিনা। এগুলো এক্সপিরিয়েন্স। তবে এটা দুঃখজনক লাগলো যে আমাদের মানে পাসপোর্ট নিয়ে আসলে মানে এই যে অপরচুনিটিগুলো, আমরা শুধু আমাদের পাসপোর্টের কারণে আমরা এই অপরচুনিটিগুলো মিস করতেছি। বা ওরা গাড়ি দিয়ে পিক করে নিয়ে যেত, গাড়ি দিয়ে আবার নিয়ে আসতো, আর হোটেলে থাকতাম, শহরটা ঘুরতে পারলেন, সেটা মিস খরচেই। মিল ভাউচার দেওয়া হইতো, সেটাতে আপনি খাওয়া দাওয়া করতে পারতেন ওই হোটেলেই। আমি যত জানি যে ওখানে বুফে থাকে, এটা তো আমাদের মিস হয়ে গেলো, শুধু আমাদের পাসপোর্টের কারণে লজ্জাটা আমার পাইতে হলো। পরে আমি কী করলাম যে আমি তো এয়ারপোর্টে থাকবো 12 ঘন্টা, তো আমি কী করবো, বলতেছে যে আপনি শুধু মিল টিকিট পাবেন, মিল ভাউচার যেটা বলে। তো আমার একটা মিল ভাউচার দিছে, আমি দেখি আসলে এক্স্যাক্টলি কী পাওয়া যায় এটার ভিতরে। গালফ এয়ারলাইন্স মিল ভাউচার লেখা আছে, কমার্শিয়াল রিকোয়েস্ট, এনজয় ইউর মিল টু ফুড গার্ডেন, নো রিফান্ড, নো চেঞ্জ। আচ্ছা, এটাতে আপনি অ্যালকোহল খেতে পারবেন না, অন্য কিছু খেতে পারবেন, কিন্তু এক্স্যাক্টলি আমি বুঝতেছি না, কোনো দোকানের নামটা কিছু দেওয়া নেই। এখানে নিলাম বিরিয়ানি আর হলো পেপসি, একটা দোকান। এখানে চাইলে KFC, ম্যাকডোনাল্ডস না, বার্গার কিং আছে, কিন্তু আমার কাছে এই যে এশিয়ান খাবারটাই প্রেফার মনে হচ্ছে। এটার দাম হলো, পুরো টোটাল প্যাকেজ দাম হলো 5 দিনারের অনেক মূল্য, এক টাকা মানে বাংলাদেশে 350 টাকা এরকম। তো ওইরকম 1600 টাকার মতো একটা
খাবার পাইছেন। এখন সময় প্রায় 4টা বাজে, এখনও 6 ঘন্টা। তবে চারিদিকে যে যুদ্ধের যে দামামা, পুরো মিডল ইস্টের ভিতরে এখন ওটা যুদ্ধের যে একটা দামামা চলতেছে, সেটা রিয়াকশন এখানে এয়ারপোর্টে দেখা যাচ্ছে। খুবই কম লোকজন আর প্রচুর ফ্লাইট। এখানে দেখেন অনেকগুলো। আমি এতক্ষণ এই বোটের সামনেই বসে ছিলাম, এখানেই আমি ঘুমানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ। অনেক ফ্লাইট ক্যান্সেল ইউরোপ থেকে। এখন এই যে বাহারেন বা এই মিডল ইস্টের দিকে বেশিরভাগ ফ্লাইটগুলোই ক্যান্সেল হইতেছে। একটা নিউজ দেখলাম যে এটা আমি আগেও বলতেছিলাম যে ইউরোপীয় ইউনিয়নের যে অনেকগুলো বিমান সংস্থা মিলে একটা যে ওদের সংগঠন, ওইখানে ওরা বলা বলি মানে ওরা একটা ডিক্লেয়ার জারি করছে যে আগামী কয়েকদিন আর কি 1-2 সপ্তাহের জন্য মিডল ইস্টের যে আকাশ, এই আকাশটাকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। কারণ ওরা হয়তো নিউজ পাইছে এখানে একটা গোলযোগ শুরু হবে বড় আকারের, যেটা ভাবে মনে হচ্ছে। সব কিছু থমথমে, এখানকার মানুষদের আমি দেখতেছি অনেকে দেখলাম খুব রিল্যাক্স মুডে আছে, আবার অনেককে দেখলাম যে খুব থমথমে, একদমই লোক নেই। দেখেন পুরো এয়ারপোর্টের অবস্থা, খুব অল্প কিছু প্লেন চলতেছে। পৃথিবীর সবচেয়ে বেশি বিমান যদি মানে আপনি হিসাব করেন এই অঞ্চল দিয়ে বেশি চলাফেরা করে, কারণ এখানে অনেকগুলো ট্রানজিট পয়েন্ট আছে, কাতারে, দুবাইতে, তারপরে যে বাহারাইন তো অবশ্যই, কুয়েত, এখানে আশেপাশে যতগুলো কান্ট্রি, এমনকি তুরস্কও বেশি দূর না এখান থেকে, সবগুলো কান্ট্রিতেই প্রচুর ট্রানজিট প্লেন। মানে আপনি আকাশে তাকালেই শো আওয়াজ চলতেই থাকার কথা আর কি, নর্মালি যেটা দেখি। কিন্তু এখন কেমন সব থমথমে একটা অবস্থা, জানি না কী হবে। আমার ফ্লাইট হলো 10টায়, এর ভিতরে আমি নিউজের দিকেও তাকাচ্ছি, ট্রাম্প এই হুমকি দিতেছে, ইরানে এই হুমকি দিতেছে, ট্রাম্প অলরেডি অনেকগুলো যুদ্ধ জাহাজ পাঠাইছে, যেটা আমি নিউজে দেখতেছি। আর এই জায়গাটা আমি যেটা আছে এটা হলো মানামা, যে ক্যাপিটাল থেকে একটু বাহিরে, মানে একদম ইরানের কাছাকাছি। মানে ইরানের বর্ডার থেকে যদি বাহারাইনে কোনো আক্রমণ আসে, এই জায়গাটা হলো প্রথম দ্বীপ জায়গাটা আর কি, মানে এয়ারপোর্টের এই যে আশেপাশে এরিয়া। আমার ধারণা এখানে আশেপাশে আমেরিকান বেসও আছে, এমনকি সাগরের ভিতরে ওদের নেভাল বেসও আছে সম্ভবত, আমি শিওর না। তা এখন জানি না, আমি চারিদিকে শুধু তাকাচ্ছি যে কোথাও কোনো ধোঁয়া টোয়া দেখা যায় কিনা। এখান থেকে বেরোতে বলে বাঁচা, এখানে জানি না পৃথিবী সামনে কোন দিকে যাচ্ছে। যুদ্ধ আমরা জানি যে শেষ হয়ে গেছে, শান্তি চুক্তি হয়েছে, এই হয়েছে, এখন আবার কি হইল, আবার কোন দিকে যাবে বিশ্ব ব্যবস্থা আল্লাহ জানে। পৃথিবী শান্ত হোক সেই কামনা করি।